ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নতুন দেশটাকে নতুন করে গঠন করতে চাচ্ছি। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে 1971 সালে। একবার রক্ত জীবন সংগ্রাম করে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করা হয়েছে। আবার 2024 সালে 5ই আগস্ট আর একটা স্বাধীনতা এসেছে। এখানে অনেক মানুষের জীবন, ত্যাগ, রক্ত, অনেক ধ্বংসলীলার মধ্য দিয়ে এই বিজয় এসেছে। এটাকেও নতুন করে স্বাধীনতা বলা হচ্ছে। অনেকে বলছেন যে এটি আমাদের প্রকৃত স্বাধীনতা, আমরা নতুন করে স্বাধীন হলাম। এই দিবসটাকে স্বাধীনতার দিবস হিসেবে অনেকে পালন করতে চান। তো 71 সালে 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেখানে স্বাধীনতার একটি চেতনা ছিল। নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, জুলুম, অত্যাচার থেকে স্বাধীনভাবে দেশটাকে গঠন করার জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের মূল্যায়নের জন্য যে চেতনা নিয়ে যুদ্ধ হয়েছিল, জীবন দিয়েছিলেন অসংখ্য মানুষ। অনেক মানুষ পঙ্গু হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করে আছে। এই দীর্ঘ সময় 71 থেকে 24 এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের মধ্যে আমরা প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম কিনা, আমাদের মধ্যে সেই স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা বাস্তবায়িত হয়েছে কিনা, একটিমাত্র এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ বলবেন যে না, হয় নাই। স্বাধীনতা মানে আমরা যা ভোগ করেছি সেটা হলো কিছু মানুষ তাদের স্বেচ্ছাচারিতা। রাষ্ট্র ক্ষমতায় যারা যখন আসছেন, তারা তাদের স্বেচ্ছাচারী ভাব প্রকাশ করেছেন, কাজ করেছেন। ব্যক্তিগত উন্নয়ন, তাদের পারিবারিক উন্নয়ন, তাদের ক্ষমতার অপব্যবহার, এগুলো তারা করেছে। এই যে দীর্ঘ সময় এই একই অবস্থা চলেছে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে। সরকার পরিবর্তনের পরে করতে করতে সর্বশেষ যে দীর্ঘ প্রায় 17 বছর যে সরকার শাসন করলো দেশটাকে, এই 17 বছর কেমন ছিল, এই 17 বছরের মধ্যে যে নির্বাচন ব্যবস্থা কেমন ছিল, মানুষের শেষ দিকে এসে এই 17 বছরের এই আওয়ামী লীগের শাসনামলে এটাকে একটা দুঃশাসন, পরিষ্কারভাবে বলা যায় দুঃশাসন। এই সরকারকে ফ্যাসিস্ট সরকার বললে সবাই চেনে, ফ্যাসিস্ট সরকার বললে সবাই চেনে। এটা বদনাম হয়ে গেল যে ফ্যাসিস্ট সরকার, এদের পতন ঘটাইতে হবে। কি ফ্যাসিজম তারা করেছিল এই সময়ের মধ্যে? তারা যখনই নির্বাচন আসে, চেয়ারটা, ক্ষমতাটা ধরে রাখার জন্য তারা যত রকম মেকানিজম আছে, সব রকম মেকানিজম করে, ক্ষমতার ব্যবহার করে তারা এই চেয়ারে, আসনে, এই ক্ষমতায় বসে থাকার চেষ্টা করেছে এবং তারা সেই কাজে সফল হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে কী হয়েছে, তাদের যে বলিষ্ঠ কথাবার্তা ছিল যে আমাদের কেউ বিতাড়িত করতে পারবে না, আমাদের ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, বরঞ্চ বিপক্ষে যারা আছে তারাই শেষ হয়ে যাবে। এই যে অহংকার, এই যে
দৃঢ় মনোবল তাদের ছিল, কিন্তু নৈতিক মনোবল কী ছিল? এই মনোবল, নৈতিক কোনো মনোবল ছিল না। 2018 সালের যে নির্বাচন, আমরা যদি অতি নিকটের নির্বাচনটা দেখি, আগের রাত্রে নির্বাচন হলো। সবাই আমরা জানি যে আগের রাত্রে নির্বাচন হলো। তাহলে এখানে নির্বাচন পদ্ধতি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে, সম্পূর্ণ অন্যায়ভাবে, অবৈধভাবে তারা পুনরায় ক্ষমতায় এসেও তারা বলতে থাকলো যে জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসছে, জনগণ আমাদের ম্যান্ডেট দিছে, জনগণ আমাদের ভোট দিছে, আমরা এই ক্ষমতায় বসেছি। কিন্তু বাস্তবতা তা ছিল না। জনগণের মধ্যে ছিল ভীষণ রকম ক্ষোভ, ভীষণ রকম কষ্ট, দুর্বিষহ জীবন। এটি ছিল দেশের আপামর জনসাধারণের মধ্যে। দীর্ঘদিন যাবৎ সরকার বিরোধী যে দল, বিএনপি সহ অন্যান্য দল, তারা নির্যাতন, নিপীড়নের শিকার ছিল। তারা বারবার আলটিমেটাম দিলেও, সরকার পতনে আলটিমেটাম দিলেও তারা কিছুই করতে পারে নাই। তারা যখনই কোনো আন্দোলনে গেছে তখনই তাদের উপর মিথ্যা মামলা, হয়রানি, হামলা, নির্যাতন, জুলুম, রিমান্ড, ক্রস ফায়ার, এমনকি ফাঁসি, এসব লোমহর্ষক ঘটনা, এসব হৃদয় বিদারক ঘটনা, এসব কাহিনী আমরা আজকে আয়নাঘর থেকে জানতে পারি যে আয়নাঘরের ইতিহাস সম্পর্কে, আয়নাঘরের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানলেও শিউরে ওঠে মানুষগুলো কীভাবে জুলুম অত্যাচার করছে, এইভাবে দমন করে তারা ক্ষমতায় টিকেছিল। তো এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের যেমন অহংকার, দেমাগ, অর্থনৈতিক বৃদ্ধি, সাফল্য, সব কিছু তারা মনে করেছিল যে আমরা আর এই ক্ষমতা থেকে যাব না, কেউ আমাদের এই ক্ষমতা থেকে সরাতে পারবে না। এইভাবে তারাই পর্যায়ক্রমে তারা উচ্চবিলাসী ক্ষমতার অহংকার, দাপট দেখিয়ে চলছিল। কিন্তু মানুষ যাই চাক, যা কিছু হয় সেটা আল্লাহর তরফ থেকে হয়। এই দেশের সাধারণ মানুষ, যারা একান্ত দলকানা মানুষ ছিল, তারা ছাড়া ওই দলেরও অসংখ্য মানুষের সাথে আমরা বিভিন্ন সময় কথা হয়েছে, দেখেছি যে তারা এই সরকার প্রধানের এই রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, এই যে জুলুম অত্যাচার, এই যে লুটপাট, এগুলো তারা পছন্দ করে না। এর একটা পরিণতি খারাপ আছে, তারা এটাও পাস করতে পারে। কিন্তু যত দেশি বিদেশি চেষ্টা সব ব্যর্থ হয়ে গেল গত সরকারের প্রধান শেখ হাসিনার পলিসির সাথে। সবাই পলিসির কাছে সবাই ব্যর্থ, এবং তাদের এই পলিসিকে সাপোর্ট করছে আমাদের পার্শ্ববর্তী ভারত। আমরা ভারতের কাছে বন্দী, ভারতের কাছে আমরা দুর্বল। ভারত সারা জীবন সবসময় আমাদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, আমাদেরকে প্রদেশ হিসেবে এক কথায় তারা ব্যবহার করতে চেয়েছে। ক্ষমতায় কাকে আনা যাবে, তাকে তাদের সুবিধা, এগুলোই তারা এই পরিকল্পনার মধ্য দিয়েই তারা কাজ করত। এগুলো বিভিন্ন সময় তাদের মন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী, তাদের রাষ্ট্রদূত, এদের মুখ থেকে এগুলো পরিষ্কার হয়ে গেছে। বিভিন্ন সময় আমরা এগুলো দেখেছি। তাহলে এই 71 সালের দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে, 16ই ডিসেম্বর বিজয়ের পরে যে চেতনার বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যে উন্নয়ন, যে স্বাধীনতা ভোগ করার কথা ছিল আমাদের, তা আমরা ভোগ করতে পারি নাই। উল্টা হয়েছে। এই অবস্থার থেকে মানুষের একটা দীর্ঘশ্বাস, মানুষের বলার জায়গাও শেষ হয়ে গেছিল। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করত, মজলুম মানুষ আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ এর থেকে আমাদের মুক্তি দাও, নিস্তার দাও। এই অবস্থার মধ্য দিয়েই আল্লাহ মানুষের এই দোয়া নিশ্চয় কবুল করছেন, এবং আল্লাহ তাআলা তো বলেছেন এই যে জালেমদের ধ্বংস হবে, জালেমরা হিদায়ত পাবে না, আর মুসলিমদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আমি এই 5ই আগস্টের বিজয় মাত্র 1 মাসের আন্দোলন, যে সময়ে দেশের সব শ্রেণীর মানুষ হতাশায় যে আর পরিবর্তন সম্ভব নয়, যতদিন এই সরকার প্রধান ক্ষমতায় থাকতে চাইবে, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাবে, বা যতদিন তার হায়াত আছে, ততদিন আর আন্দোলন করে লাভ নেই।
তারা প্রায় ঘরে বসে তাদের দুঃখ কষ্ট মেনে নিয়েই তারা এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করছেন, একরকম নীরব হয়ে গেছে। কিন্তু আল্লাহ কি চান, ছোট্ট একটা বিষয়ে একটা ইস্যু, এখন জানা যাচ্ছে ইস্যুটার পিছনে সরকার পতনের একটা পরিকল্পনা ছিল, একটা আন্দোলনের একটা রূপরেখা ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। কিন্তু এরকম আন্দোলনের রূপরেখা, সরকার পতনের বা প্রতিবাদের অনেক রূপরেখা আন্দোলন ব্যর্থ হয়ে গেছে। এটার সফলতার পিছনে অন্যতম কারণ হচ্ছে আল্লাহই পরিবর্তন চেয়েছেন, এক নম্বর। দ্বিতীয়ত, মানুষের ভিতরে ক্ষোভ ছিল, এই আন্দোলনের মানুষ সাড়া দিয়েছে। যখন মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ আন্দোলন সফলতার দিকে যাচ্ছে, তখন মানুষ অকাতরে জীবন দিয়েছে, মানুষ রাস্তায় নেমে আসছে। সর্বশেষ সরকারের যত রকম শক্তি ছিল, সেনাবাহিনী, পুলিশ, মিডিয়ার, মাস্তান বাহিনী, সব রকম যখন পরিস্থিতির মোকাবেলা সাধারণ মানুষ এগিয়ে আসছে জীবন দিয়ে, এই মুহূর্তে সরকার পতন ঘটেছে। সরকারের প্রধান সহ অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী পালিয়ে গেছেন, অনেকে দেশে এখনও পালিয়ে আছেন, এখনও অনেকে গ্রেপ্তার হয়েছে। এই দলটি এখন লণ্ডভণ্ড হয়ে গেছে। কিন্তু সেটা একটা চ্যাপ্টার, একটা বিষয়। কিন্তু আমরা কি পেলাম? এই যে 5ই আগস্টের 2024 সালের 5 আগস্ট যে উল্লাস, যে বিজয়ের পরে মানুষের কি আশা ছিল, আমাদের দেশের মানুষের কি আশা ছিল? মানুষের আশা ছিল একটি রাষ্ট্র মানুষ ন্যায় বিচার পাবে, আইনের শাসন থাকবে, এখানে উন্নয়ন হবে। মানুষ দীর্ঘশ্বাস ছেড়ে, মানুষ একটু হাফ ছেড়ে মানুষ বাঁচার আশা দেখলো। শান্তিতে ঘুমাবে, শান্তিতে থাকবে, ব্যবসা করবে নিশ্চিন্তে, ঘুষ, দুর্নীতি, অপরাধ এগুলো দমন হবে। কিন্তু আজকে একটি বছর এর মধ্যে কি পরিবর্তন আসছে? যদিও নির্বাচিত সরকার নয়, অনির্বাচিত অরাজনৈতিক কিছু মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দেশটাকে যতটুকু সংস্কার দরকার, এই সংস্কার করে একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই সংস্কারের কাজ করতে গিয়েই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত বিপদ। তারা কোনো কাজ হাত দিলেই সেখানে অভিযোগ আসে ফ্যাসিস্টদের দোষর, আন্দোলন শুরু হয়ে যায়, তারা কাজ করতে পারে। এই অবস্থাটা একদম মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায়। আর এই সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা লুটপাট, মানুষকে নির্বিচারে হত্যা করা, এইসব কর্মকাণ্ড এখনও চালাচ্ছে। চাঁদাবাজি একটা অন্যতম ব্যাধি। আমাদের এই দেশে উন্নয়নের একটা বড় অন্তরায় হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি হাত বদল হয়েছে, চাঁদাবাজি বদল হয়নি, সব জায়গায় চাঁদাবাজি আছে। তাহলে এই অবস্থা থেকে নিস্তার আমরা কীভাবে পাবো? আজকে নতুন করে দেশটা গঠনের জন্য আমরা দেখলাম একজন উপদেষ্টা, সে তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সে জায়গা থেকে পদত্যাগ করে ছেড়ে দিয়ে সে রাস্তায় নেমেছে, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানেও তার জীবনের ঝুঁকি। আজকে যারা আন্দোলন করেছিল, সেই জুলাই আন্দোলনের ছাত্র জনতা, তাদের এখনও যারা চিকিৎসাধীন আছে, তাদের কষ্ট, তাদের সুচিকিৎসা হচ্ছে না। তাদের মধ্য থেকেই এখন দেখা যায় অনেকেই তদবির, চাঁদাবাজি এগুলোর সাথে অনেকেই জড়িয়ে পড়ছে। অভিযোগ যা তার থেকে কম হোক বেশি হোক জড়িয়ে পড়ছে। দেশের মৌলিক কি পরিবর্তন আসছে এই সময়ের মধ্যে, কি সংস্কার আমরা লক্ষ্য করছি?
আমরা এখনও আশানুরূপ কোনো সংস্কার আমরা দেখতে পারছি না। এর জন্যে কাকে আমরা দায়ী করব? আমরা যে নতুন বাংলাদেশ গঠন করতে চাই, রাজপথে যারা আছে, এখনও জীবনে ঝুঁকি নিয়ে যারা এই নতুন বাংলাদেশ গঠন করার সংগ্রামে লিপ্ত আছে, তারা কি প্রত্যাশা করছে আবার আগামী দিনের জন্য? আরেকটা স্বাধীনতা, আরেকটা আন্দোলন, আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ, আরেকটা ধ্বংস স্তূপ চাচ্ছে? কি চাচ্ছে তারা? তারা চাচ্ছে রাষ্ট্র গঠনের জন্য শান্তিপূর্ণ উপায়ে সুন্দর একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য, রাষ্ট্র পরিচালনায় ভালো কিছু মানুষ আসুক, সুন্দরভাবে রাষ্ট্র চলুক, সব শ্রেণীর মানুষ সুখে শান্তিতে থাক, ব্যবসায়ীরা ব্যবসা করুক, রাজনীতিবিদরা তাদের কথা বলুক, যারা এতদিন জুলুম অত্যাচারের শিকার ছিল, যাদেরকে মৌলবাদী, রাজাকার, জঙ্গি বলে মিথ্যা অভিযোগ দিত, সেই সব মানুষ ধর্মের কথা বলুক, দিনের প্রচার করুক। সংখ্যালঘু হিসাবে যাদের আমরা দীর্ঘদিন বলে আসছি, একটা শ্রেণী এটা প্রচার করছে লোকদের উপর জুলুময় অত্যাচার হয়, তারা নিরাপদ থাকুক। আজকে এই যে একটি বছর, আজকে নতুন করে বিজয়ের একটি বছর, এই একটি বছরের মধ্যে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো না। আজকে আমাদের আবার নতুন করে সংগ্রামের চেতনা নিয়ে সামনে এগোতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতা পৌঁছাইতে পারলো না, তাদের মধ্যে এখনও একজন আরেকজনকে ঘায়েল করবে, একজন এক দল আরেক দলের উপর প্রভাব বিস্তার করবে। রাষ্ট্র গঠনের চেয়ে তাদের দলীয়, তাদের সাংগঠনিক প্রতিষ্ঠার বিষয়টি তারা বেশি স্বপ্ন দেখে। এই পরিস্থিতিতে আমরা দেশে কেমন আছি? আমি দেশের একজন সাধারণ নাগরিক। আমি যদি এখনও কথা বলতে না পারি, 17 বছর, 15 বছর বা আরও বেশি সময় ধরে আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমার যে দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালন করার ব্যাপারে আমাকে প্রশ্ন করলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি। হাজার হাজার মিডিয়া কর্মীরা তা পারে নাই। আজকে এই 5ই আগস্টের পরে আমরা কি পারছি? পারি নাই। আমরা এখনও কথা বলতে পারি না, সত্য কথা বলতে পারি না। সত্য কথা বললেই তাকে ফ্যাসিস্টের দোসর বানানো হবে, কোনো না কোনো একটা অভিযোগ দিয়ে তাকে ফ্যাসিস্টের দোসর বানানো হবে। এই যে একটা কালচার, এটা আমাদের জাতীয় একটা কালচারের, জাতীয় একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে। আগে মিডিয়াকে স্বাধীনতা দিলে সত্য কথা বলার জন্য মিডিয়া যেমন রাষ্ট্রের দর্পণ, সমাজের দর্পণ, এই দর্পণের দায়িত্ব পালন করতে দিতে হবে। এখানে কথা আছে যে আমাদের মিডিয়াগুলো দলকানা মিডিয়া আছে, এখানে খারাপ শ্রেণীর মানুষ আছে, এটা অস্বীকার করার কায়দা নেই। হলুদ সাংবাদিকতা বলেন আর যে সাংবাদিকতায় বলেন, এই সাংবাদিকতায় এখন এই অভিযোগ থেকে আমরা মুক্তি পাই নাই, বরঞ্চ এটাও বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমরা রাষ্ট্র গঠনের, নতুন করে রাষ্ট্রের উন্নয়নের, রাষ্ট্রের মানুষের সুখ শান্তির স্বপ্ন দেখি। নানান পরিকল্পনা হচ্ছে, প্রস্তাব হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সরকার বৈঠক করছেন, তারা রূপরেখা তৈরি করছেন, নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন পরবর্তী, রাষ্ট্র পরিচালনা কেন্দ্রিক সব কিছু আলোচনা হচ্ছে। আলোচনা করতে করতে একটা সময় আশা করি যে ভালো একটা দিকে আমরা চলে যাব। আমাদের যে আকাঙ্ক্ষা, দেশের প্রত্যেকটা নাগরিক মর্যাদা পাবে, প্রত্যেকটা নাগরিক যে যেটা ভালো বুঝবে তার মত ব্যক্ত সে করতে পারবে, দুষ্কৃতিকারীরা শাস্তি পাবে, ঘুষ দুর্নীতি লাগামহীন, ঘুষ দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। এখন পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় বলতে রাষ্ট্র পরিচালনায়
বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। আমরা কি দেখছি, তারা সেখানে বসে কোনো কোনো জায়গায় আমরা ষড়যন্ত্রর আভাস পাই। কোথাও কোথাও দেখি যে এখনও আগে যে দুর্নীতি চলতো যেভাবে, সেভাবেই চলছে। কোনো ভালো কাজ করতে গেলে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে আর্থিক লেনদেনের বিষয় আসছে। এগুলো আজকাল মনে হচ্ছে যে এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই যে স্বাভাবিক ব্যাপার আগেও মনে করতো, এখনও যদি সেই স্বাভাবিক ব্যাপার আছে, দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র, মানুষ স্বাভাবিকভাবেই মানুষ একটা কাজ করতে গেলে এই ঘুষ দিতে হবে, ঘুষ নিতে হবে। এটা যদি আমরা স্বাভাবিক হিসেবে মনে করি, তাহলে আমাদের এই বারবার আন্দোলন করে রক্তকায়ী সংগ্রাম করে আমাদের কোনো লাভ নেই। আমাদের আগে ওই জায়গাটা হাত দিতে হবে, যেটা ন্যায্য সেই কাজটা করতে হবে। এই ব্যাপারে সবাই একমত হওয়ার দরকার। রাষ্ট্রের উন্নয়নের চিন্তা করলে সমস্ত রাজনৈতিক দল যারাই এখন সংস্কার চাচ্ছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে বা নির্বাচন চাচ্ছে, তাদের অন্তত একটা জায়গায় তাদের ঐক্যমতে পৌঁছতে হবে। এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। সেটা হলো ঘুষ দুর্নীতি। ঘুষ দুর্নীতি যখনই বন্ধ হবে, তখনই অনেক অন্যায় কাজ বন্ধ হবে। রাষ্ট্র সাধারণ গতিতে চললেই রাষ্ট্রের উন্নয়ন হবে, রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমার অনুরোধ থাকবে, যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছেন, আপনারা দয়া করে দেশের মানুষের কথা ভাবুন, মানুষের জীবনের কথা ভাবুন। মানুষ কত কষ্টে আছে। অনেক মানুষের মুখে কথাটা আজকে আসে যে আগেই ভালো ছিলাম। কেন মানুষের কথা বলবে? কেন মানুষ বলবে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম? কেন বলবে? ওইরকম একদম জুলুম অত্যাচারকারী, ক্ষমতার অপব্যবহারকারী, তাকে আবার এই দেশে ফিরিয়ে আনার কথা তার দলের লোকেরও তো বলার কথা না, তার পরিবারের লোকেরও বলার কথা না। এত অপরাধ করেছেন তিনি, করেছেন, তার লোকজন করেছেন। তারা বিদেশ গিয়ে এখন এই চক্রান্ত তারা করছে। তারা এটা করবে, তারা তাদের দলের জন্য, নিজের বাঁচার জন্য হলেও তারা এটা করতে চাইবে। কিন্তু যারা আজকে আন্দোলন করে এই ফ্যাসিস্টদের দূর করেছে, তাদের মধ্যে কেন সংঘর্ষ হয়? তাদের মধ্যে কেন এই সংশয় বিরাজ করে? তাদের মধ্যে কেন বিভাজন? এটা কেন? এটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। এই লোভটাকে সংবরণ করতে হবে। এই লোভটাকে সংবরণ করতে পারলে তাহলে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা, শান্তিপূর্ণ একটা প্রতিযোগিতা থাকবে, আর পারস্পরিক সহযোগিতা থাকবে। এখানে বর্তমান যে সংকটটা দাঁড়িয়েছে, সংস্কারের পর নির্বাচন, আর নির্বাচন করার পর সংস্কার, এটা যৌক্তিকতা নিয়ে কথা হবে। আবার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা হচ্ছে, আন্দোলন, এগুলো নিয়ে আজকে মাঠ গরম। কিন্তু যেটা দরকার, আমরা যাই করি, আমাদের শত্রুদের পিছনের দরজা দিয়ে বা দরজা ভেঙে ঘরে ঢোকার সুযোগ দেওয়া যাবে না। এই ফ্যাসিস্টদের এই রাষ্ট্র দখলের এই স্বেচ্ছাচারিতার সুযোগ আর দেওয়া যাবে না। এখন আমরা যে কথাগুলো মাঝে মাঝে শুনি যে আমরা ফিরে আসছি, আমরা এই সব প্রতিশোধ নেব, যে সমস্ত হুঙ্কার তারা দিচ্ছে, সত্যি সত্যিই তারা যদি ঢুকেই পড়ে দেশে, তারা যদি আবার এই আন্দোলনের মাধ্যমে তারা যদি আবার ফিরে আসে, তাহলে কি হবে? দেশটা আরও খারাপের দিকে যাবে, আরও মানুষ মারা যাবে। এই দেশের মানুষের, সাধারণ মানুষের ভাগ্যে কি হবে?
সেই কারণে এই দেশে যারা যারা বিশেষ করে আওয়ামী লীগ করত, দল রাষ্ট্র নিষিদ্ধ করছে, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করছে, তারা যেমন নিষিদ্ধ করছে অন্য দলকে, এরাও নিষিদ্ধ করছে। এইটাই আমি মনে করি যে প্রতিশোধমূলক একটি আচরণ করা হয়েছে। কিন্তু এই দেশে 30% বা 30%-এর বেশি লোক যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, তারা কি সবাই দেশ ছেড়ে চলে গেছে? না। আমি আমার এলাকার দিকেই যদি তাকাই, হাতে গোনা কিছু মানুষ পালিয়ে গেছে। কেন? তাদের মধ্যে ভয় আছে। তারা এমনও কাজ করছে যে তারা বুঝতে পারছে যে সরকারের পতন হইলে আমাদের উপর অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক আমাদের উপর চাপ সৃষ্টি হবে, আমরা আক্রান্ত হব, আমরা বিপদে পড়ব। সে কারণে তাদের মধ্যে সেই, কিন্তু সাধারণ যারা দল করা মানুষ তারা তো দেশে আছে। তো আমার এখানে একটি প্রস্তাব হচ্ছে বা আমার একটি মত হচ্ছে যে যারা অপরাধ করে নাই তাদেরকে অন্যায়ভাবে তাদের প্রতি জুলুম করা যাবে না। তারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। আর অপরাধ যেই করুক তাকে বিচারের আওতায় আনতে হবে। এই ব্যাপারে জাতীয় ঐক্যমতের দরকার। যে সমস্ত দলের নেতারা আছেন যারা আজকে রাষ্ট্র পরিচালনার জন্য মিটিং রাষ্ট্র দাওয়াত পান, তাদের মধ্যে এই একটা বিষয় যদি ঐক্যমতে পৌঁছানো যায় যে আমরা রাষ্ট্র সংস্কারের কাজ চলবে, আমাদের এখন যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আমাদের রাষ্ট্রে কোনো রকম ঘোর দুর্নীতি, জুলুম, অন্যায়, মিথ্যা মামলা এগুলো হতে দেওয়া যাবে না। এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমরা যদি এই বিষয়ে দেখি, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য যখন শুনি, একটা পরিপক্ক রাজনৈতিক ব্যক্তির মধ্যে দূরদর্শী তার পরিচয় পাওয়া যায়। শুরুর থেকেই তার বক্তব্য এই 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত দেখি যে তার দলের নেতাকর্মীদের সবসময় একটা সতর্কবাণী, একটা হুঁশিয়ার, একটা ধমক, সতর্কবাণী করেই যাচ্ছে যে এত লাফাইও না, ক্ষমতায় চলে গেছে মনে করো না, আর রাষ্ট্রে জনগণের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কত সুন্দর চেতনা। আমরা যদি জামাতে ইসলামের কথা দেখি, জামাতের আমিরের বক্তব্য দেখি, দিন রাত তারা যেভাবে কাজ করছে, তারা কত ত্যাগ, তাদের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই নেতাদের ফাঁসির প্রতিশোধ নেওয়ার চেয়ে তারা ক্ষমার আদর্শের দিকে উদ্বুদ্ধ হয়ে তারা রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে চলছে। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি দলগুলো পরস্পর মতবিরোধ থাকা সত্ত্বেও তারা আস্তে আস্তে বড় করছে তাদের মধ্যে, তারাও রাষ্ট্র গঠনের একটা চেষ্টা করছে। তাহলে এই যে চিন্তার একটা পরিবর্তন কিন্তু আসছে, এই চিন্তার পরিবর্তনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিএনপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজকে দিন যাচ্ছে আর বিএনপির কি হচ্ছে, জনসমর্থন বাড়ছে না কমছে? আমরা সব জায়গায় খোঁজখবর নিয়ে দেখি যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু দিন যাচ্ছে বিএনপির একটা ভোট কমছে, বিএনপির প্রতি জনসমর্থন কমছে। কেন? তারা নিজেদের কাছে প্রশ্ন করুক, যে তারা নিজেদের কাছে প্রশ্ন করুক 5ই আগস্টের পরে তাদের কর্মকাণ্ড জনগণ সমর্থন করছে কিনা। প্রতিশোধ নেওয়ার সময় আছে, আইনের মাধ্যমে আপনারা প্রতিশোধ নেন। আপনার উপর, আপনার ভাইয়ের উপর, আপনার বাবার উপর, আপনার আত্মীয় স্বজনের উপর জুলুম হয়েছে, সেই জুলুমের আপনার বাড়িঘর লুট হয়েছে, নানান রকম জুলুম অত্যাচার হয়েছে, ঠিক আছে, তার প্রতিশোধ আপনি কীভাবে নেবেন? আইনের আওতায় নিয়ে। এখন তো রাষ্ট্র আপনার হাতে, আপনাদের হাতে। এখন সেই অত্যাচারী জালেমরা তো নাই, তাহলে আইন আছে দেশে, আইনের মাধ্যমে তাদের বিচার করে তাদের
যা শাস্তি হয় সেই শাস্তির ব্যবস্থা করে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে লুটপাট, আজকে ভীষণ একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে। ধর্ষণ একটা মারাত্মক ব্যাধিতে রূপ নিয়েছে। যেখানেই হামলা হচ্ছে সেখানেই নারী নির্যাতন হচ্ছে, দিনে রাত্রে যেখানে সেখানে এই ঘটনাগুলো ঘটছে। আজকে পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাদের ভয় কাজ করতে পারে না। সমস্ত জায়গায় একটা অস্থির অবস্থা, যে দেশে পুলিশ নীরব থাকে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো হতে পারে না। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশকে যেমন দায়িত্বশীল হইতে হবে, এবং এই সরকারকে বা বিভিন্ন রাজনৈতিক দলেরও উচিত এই পুলিশকে, এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের সহযোগিতা করা। এই কাজটি আমাদের খুব বেশি প্রয়োজন। আমি অনেক কথা বলে ফেললাম। আমার কথায় অনেকের হাতে ঘা লাগতে পারে, অনেকে কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন। এটা আমি তাদের দুঃখ, কষ্ট, আঘাত করার জন্য বলিনি। বলার তো অনেক কিছুই আছে, লেখার তো অনেক কিছুই আছে। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে অনেক কিছুই বলতে পারি, লিখতে পারি, কিন্তু লাভটা কী? যাদের জন্য বলবো, যাদের জন্য লিখবো, তারা যদি উল্টা বোঝে, তাহলে তাদেরকে এই লিখে এই বলে ব্যক্তিগত শত্রুতা বাড়ানো ছাড়া আর কিছুই হবে না। সে কারণে বলতে চাই না, মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে অবনতি না ঘটিয়ে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই দেশটা পুনর্গঠন করে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, একটা উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্র, একটা মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আমরা উপস্থাপন করতে পারি। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমাদের আরও একটি কারণে ঐক্যবদ্ধ থাকার দরকার, জাতীয় স্বার্থ রক্ষায়। যে আমাদের ছোট্ট একটি ভূখণ্ড, এই ভূখণ্ডের দিকে অনেক মোড়ল দেশ নজর দিয়ে রাখে। তারা এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা ফায়দা লুটতে চায়। তাদের আদর্শ, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য আমরা পরিষ্কার হয়ে গেছে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, যাদের নত্যসত্য জ্ঞান আছে, তারাও বুঝে যে কোন বড় রাষ্ট্রের প্রধান, সেটা আমেরিকা বলেন, ভারত বলেন, অন্য যে কেউ বলেন, তারা ঠিক যেটুকু আমাদের সহযোগিতা করে সেটা তাদের স্বার্থের জন্য করে, তাদের পলিসি বাস্তবায়নের জন্য করে। আমাদের তাদের দিক তাকিয়ে থাকতে হবে কেন? আমি চাইবো যে আমরা এই ছোট্ট একটা দেশ, এই দেশের যে মানচিত্রের মধ্যে আমরা যারা আছি, আমাদের এই মানচিত্রকে রক্ষা করার জন্য, বাইরের শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীলতা আমাদের কমাইতে হবে। কিছু হলেই অন্য রাষ্ট্রের লোকজনের কাছে, অন্য রাষ্ট্রের মোড়লদের কাছে আমাদের ছুটে চলা, তাদের কাছে আত্মসমর্পণ করার মতো কাজ আমাদের করতে হয়। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের দেশে অনেক সম্পদ আছে, মানব সম্পদটা যদি কাজে লাগানো যায়, শুধুমাত্র মানব সম্পদ, এই মানব সম্পদ কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন, আমরা বাইরের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হবে না। এখন আমার সর্বশেষ একটি রিকোয়েস্ট, যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় যাওয়ার জন্য নানান রকম রূপরেখা আন্দোলন সংগ্রামে আছেন, আপনারা এই রাষ্ট্রের উন্নয়নের কথা ভাবেন, রাষ্ট্রের জনগণের কথা ভাবেন, আপনারা ঐক্যমতে পৌঁছান, আপনারা নিজেদের পরিশুদ্ধ করেন। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলোর থেকে বাঁচার জন্য আপনারা বলেন যে আমি এটা করিনি, আমার বক্তব্য এটা এডিট করা হয়েছে, এই শাসপাত প্রযুক্তির দোহাই দিয়ে আপনারা চলে যেতে চান। না, জাতি এগুলো বোঝে। জাতি, এই দেশের মানুষ এখন একটা শিশুও বোঝে যে কোনটা হতে পারে, কোনটা হতে পারে না।
আমি একটা অপরাধ করেই যদি আমি বলি যে আমি এই কথা বলি নাই আর মানুষ সেটা বিশ্বাস করবে, তা না। সে কারণেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই দুনিয়াতে নিজেদের অপরাধ ঢাকার জন্য আরও 5টা অপরাধ করবেন, হয়তো ক্ষমতা ব্যবহার করে আপনারা আরও কিছুদিন বাঁচতে পারবেন, যে কদিন হায়াত আছে সে কদিন চলতে পারবেন, কিন্তু মৃত্যুর পর একটা জীবন আছে। মরার সাথে সাথে আপনার আমল নামা, আমার আমল নামা, প্রত্যেকটার মানুষের আমল নামায় যোগ বিয়োগ সব শেষ, ফিক্সড হয়ে গেল আপনার আমল নামায়। আর কোনো কিছু আপনি করতে পারছেন না। আপনার দ্বারা ভালো কাজ করাও সম্ভব না, আমার দ্বারা ভালো কাজ করাও সম্ভব না, খারাপ কাজ করাও সম্ভব না। আমি যা করেছি সেটা আমল নামা নিয়ে আমি চলে গেলাম। এরপরে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেখানে কি আছে বিচারের পরে? সেই বিচারে কি হবে? সেই বিচারে যে ভয়াবহ শাস্তি এবং পরম শান্তির যে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যারা সেদিন সফল হবে, আমল নামা যাদের ডান হাতে যাবে, যারা ভালো কাজ করে যাচ্ছেন, ইমান আমল যাদের ভালো আছে, তাদের জন্য রয়েছে সেই পুরস্কারের দিন, সেই জান্নাত। সেই জান্নাতের নিয়ামত আমরা ভোগ করব, যারা জান্নাতের অধিবাসী আমরা হতে পারব। আর যারা জাহান্নামে হয়ে যাব, হাজার কান্না করে, হাজার চেষ্টা করে, হাজার কিছু করেও আর এই জাহান্নাম থেকে বের হয়ে শান্তির মুখ দেখা সম্ভব হবে না। অনেকে বলে থাকে যে আমরা জাহান্নামে কিছুদিন শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে চলে আসবো। বিষয়টি একটু ভাবুন। জাহান্নামের শাস্তির একটি হচ্ছে আগুন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সে আগুনে কিভাবে পুড়বেন? অপরাধীদের জন্য কিভাবে আগুনে পুরানো হবে? আল্লাহ বলছেন যে তাকে আগুন এর মধ্যে ফেলানো হবে, আগুনে তার শরীর ফুলে অঙ্গার হবে, চামড়া কালো হয়ে অঙ্গার হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাকে হুকুম দেবেন যে এই শরীরে আবার চামড়াটা তরতাজা হওয়ার জন্য, আবার আগুনে জ্বলতে থাকবে, আবার পুড়বে, আবার এগুলো হতে থাকবে। এগুলোর আর শেষ নেই। সে মরবে না, আর এই শাস্তি ভোগ করতেই থাকবে। এবং সেই শাস্তিটা আল্লাহ বলছেন যে আমি এই কারণেই দেবো, তাদের যাতে কষ্ট শাস্তি তাদের বেশি হয়, সেজন্য এই চামড়া লাগাবো, আর চামড়া পুড়ে যাবে, আবার লাগানো হবে, আবার লাগানো হবে। তাহলে এই যে ভয়াবহ শাস্তি, কদিন, কয় ঘন্টা, কয় বছর, কত যুগ আপনি সহ্য করতে পারবেন? আপনারা যারা স্বপ্ন দেখেন যে ইমান থাকলেই আমরা এক সময় জান্নাত যাব, হুজুররা বলেন, আপনাদের কি ইমান আছে কিনা সেটা আগে দেখেন। ইমান থাকলে তো কোনো অন্যায় কাজ করার কথা না। যার মধ্যে ইমান আছে সে কোনো অপরাধ করতে পারবে না। আর যে নিজেকে মুসলিম দাবি করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তাহলে সে আল্লাহর আইন মেনে চলবেন, আল্লাহর আদেশ মানবেন, নিষেধও মানবেন। তাহলে তার ইমান আছে এবং সে মুসলিম। আপনি এই মাপকাঠিতে যদি নিজেকে নির্বাচন করেন, প্রত্যেকেই নিজেরা নিজে নিয়ে একটু গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, নিজেকে দুই পাল্লায় রাখে বিচার করেন যে আপনি কতটুকু পাপ করছেন, কতটুকু পুণ্যের কাজ করছেন, আপনি শাস্তি ভোগ করে জান্নাতে আসতে চান কিনা, শাস্তি ভোগ করতে চান কিনা, আপনি পারবেন কিনা সহ্য করতে হবে, চিৎকার করতে হবে, কাঁদতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে মাধ্যমে জানিয়ে দিয়েছেন অপরাধের শাস্তি স্থায়ী জাহান্নাম, স্থায়ীভাবে জাহান্নাম। সুতরাং জাহান্নাম ভয় করুন, জাহান্নামের ভয় করুন, আর জান্নাতের আশা করুন। জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা, এটা যদি আপনার মধ্যে, আমার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, তাহলে আজকে যে সংগ্রাম, আজকে যে অস্থিরতা, আজকে যে ধ্বংস, আজকে যে রক্তক্ষয়, আজকে যে বিশৃঙ্খলা, এগুলো থাকবে না। আজকে একজনের প্রতি আরেকজনের যে জুলুম, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, এগুলো থাকবে না। নিজের বিচার নিজে করা শিখুন, তাহলে দেখবেন যে এই রাষ্ট্রের এখন যে জঞ্জাল আছে, আমরা এই জঞ্জাল মুক্ত করে, নিজেরা জঞ্জাল মুক্ত হয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো, এবং বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে দাঁড়িয়ে থাকতে পারবো, পরিচয় দিতে পারবো। একই সাথে আমরা জান্নাতের আশা করতে পারবো।
আল্লাহ হাফিজ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।